একজন সেনা অফিসার আদালতের কাঠগড়ায় উঠেই অঝোর ধারায় কাঁদতে লাগলো। কি আশঙ্কা, কি ভয়, কি কারণে তার এই কান্না? তাকে কি কেউ বাঁচানোর চেষ্টা করেনি? তার অপরাধ কি ছিল? তার অভিভাবক কি তাকে প্রোটেকশন দেয়নি? কে তার অভিভাবক? শেখ হাসিনার নিয়োজিত সেনাপ্রধান হিসাবে তার অভিভাবক ওয়াকারুজ্জামান। খুব স্বাভাবিকভাবেই একজন জেনারেল আসলে কখন কাঁদে? গত পরশু 20 তারিখ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বেশ কিছু জেনারেল, সেনাবাহিনীর কর্মকর্তা, সমাজের অভিজাত শ্রেণীর লোক, সবার কাছে নমস্য আনুগত্যপ্রাপ্ত বাংলাদেশের কৃষক, কামার, কুমারের, প্রবাসীদের কষ্টের টাকায় কেনা তাদের গায়ে জেনারেলের পোশাক, পায়ে বুট, হাতে অস্ত্র, এইসবের কারণে মানুষ যাদেরকে সমীহ করে, এই ধরনের কিছু মানুষ আদালতের কাঠগড়ায় উঠেছিল অভিযুক্ত হিসেবে। এই অভিযুক্তরা কেউ গুম করা, কেউ খুন করা, কেউ হত্যা করা, কেউ ক্রস ফায়ারের নামে মানুষকে হত্যা করা, নানান অপরাধে অভিযুক্ত। অপরাধে অভিযুক্ত বলছি এটা হলেও সামাজিকভাবে মানুষের কাছে এরা অপরাধী প্রমাণিত। যেমন শেখ হাসিনা খুনি, এটা আন্তর্জাতিকভাবে, দেশীয়ভাবে, সামাজিকভাবে সবার কাছে প্রমাণিত। এখন আদালতের সেই সামর্থ্য আছে কিনা এই প্রমাণের সঠিক পক্ষে থেকে রায় প্রদান করা, সেটা হলো দেখার বিষয়। শেখ হাসিনা খুনি, এটা আন্তর্জাতিকভাবে প্রমাণিত, জাতিসংঘের তদন্তে প্রমাণিত, বেলজিয়ামের আয়ারল্যান্ডের তদন্তে প্রমাণিত। এই যারা এই সেনা অফিসাররা এই আদালতের কাঠগড়ায় উঠেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন কর্নেল রেদওয়ান। তিনি আদালতের কাঠগড়ায় উঠেই হাউমাউ করে কান্না করে দিয়েছিলেন। তার কান্নার মধ্যে কোনো লিগেসি নেই। তিনি কেঁদেছেন শুধুমাত্র পয়সার জন্য। তার কাছে পয়সা নেই, ফকির, ছোটলোক, এই দেশের কামার, কুমার, প্রবাসীদের, খেটে খাওয়া মানুষের, রিক্সাওয়ালার ভ্যাট ট্যাক্সের টাকায় এদের গায়ের পোশাক, পায়ের বুট, হাতের অস্ত্র, শুধুমাত্র দেশকে রক্ষা করার জন্য বহিঃশত্রুর হাত থেকে এরা সেই অস্ত্র নিয়ে, সেই পোশাক পরে, সেই বুট নিয়ে এরা তাদের মনিবের গায়ে অস্ত্র ঠুকেছে, মনিবের গায়ে হাত তুলেছে, মালিকের গায়ে হাত তুলেছে, কৃষকের সন্তানের গায়ে গুলি ছুঁড়েছে এই কর্নেল রেদওয়ানেরা। এই কারণেই বললাম একজন জেনারেলের কান্না, একজন কর্নেল কেঁদে ফেলেছে। আসলে সে ছোট লোক, এটা তার প্রমাণ করে দিয়েছে। কিভাবে? সে যদি বলতো সন্তানের কাছে আমি অপরাধী, স্ত্রীর কাছে আমি মুখ দেখাতে পারি না, আত্মীয় স্বজনের কাছে নিজেকে প্রকাশ করতে পারি না, তাহলে তার আভিজাত্য প্রকাশ পেত। তার ইজ্জত, সম্মান, আব্রু নিয়ে তিনি যখন লজ্জিত হতেন। কিন্তু সে বলেছে হাজিরা দেবার মতো তার টাকা নেই। একথা বিশ্বাসযোগ্য না যে রাজপথে দাঁড়িয়ে মনিবের অস্ত্র মনিবের বুকে ঠেকিয়ে দেয়, তার কথা, তার কান্নাতে কোনো বিশ্বাস নেই। তিনি বলেছিলেন অভিযোগগুলো সামনে এসেছে, সেগুলো মনে পড়লে তার নিজের আর্থিক কষ্টের কথা শুনে চোখে পানি চলে আসে। তার আর্থিক কষ্ট, এই কারণে আদালতকে বলেছে যে তাদের তারিখগুলো, ডেটগুলো যেন 6 মাস পর বা একটু দেরিতে দেয়া হয়। প্রতি মাসে ডেট দিলে তাদের কষ্ট হয়, উকিলের ফি দিতে কষ্ট হয়। তার এই বক্তব্য শোনার পর অনেক শহীদের গল্প মাথায় ঘুরছিল। এই লোকটি নানান জায়গায় গুলি করে কত মানুষকে হত্যা করেছে, কতগুলো তরুণ, কিশোর, বাচ্চা ছেলেকে হত্যা করেছে। অথচ তার হাতের অস্ত্রটি আমার, আপনার, আমার আরেক প্রবাসী ভাইয়ের,
আমার রিক্সাওয়ালা ভাইয়ের, ড্রাইভার ভাইয়ের, অথবা কোনো প্রাইভেট জব করা বা সরকারি চাকরি করা কোনো ভাইয়ের ট্যাক্সের টাকায় কেনা। মসজিদের সামনে বনশ্রী চিনেন আপনারা, সি ব্লকে অভিযোগ আছে, সেখানে এই এলাকায় রেদওয়ান নেতৃত্বাধীন বাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়েছে। ছাত্রদের উপর থেকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তার ভিডিও স্পষ্ট রয়েছে। 30 মিনিটের মধ্যে গুলির মুখে টিকতে না পেরে অনেক আন্দোলন করে ওই যে 2 নম্বর সেক্টরের দিকে দৌড়ে পালিয়েছে। শুধু একটি পরিবার নয়, রামপুরা বনশ্রী এলাকায় নিহত ব্যক্তিদের মধ্যে অনেকেই ছিলেন রিক্সা চালক, নিম্নবিত্ত। তাদের বুকেই গুলি চালিয়েছে। তাদেরও মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, স্ত্রী ছিল। তাদের কান্নারও সুযোগ দেয়া হয়নি। নিজের আইনজীবীর খরচ দিতে না পারার কষ্টে এই যে রেদওয়ান কেঁদেছে, তাহলে যেসব পরিবার তাদের প্রিয়জনকে 4 দিনের জন্য হারিয়েছে, তাদের চোখের পানির হিসাবটা কে দিবে? এই যে কর্নেল কেঁদে ফেলেছে, একজন জেনারেলের কান্না। কর্নেল তো জেনারেল হয় নাই, কর্নেল একটা ইম্পর্টেন্ট পজিশন। আপনারা যদি হলিউডের সিনেমা দেখেন, ইন্ডিয়ান সিনেমা না, ইন্ডিয়ান সিনেমা কোনোভাবেই বেজ না, ফাউল। হলিউডের কপি, 100তে 99টা হইল হলিউডের কপি। যদি হলিউডের কোনো ওয়ার মুভি দেখেন, মানে যুদ্ধের ছবি দেখেন, সেই ছবিগুলোতে দেখবেন মেজরদের অ্যাক্টিভিটি খুব, কর্নেলদের বিশেষত খুব তুখোড়ভাবে তুলে ধরা। কারণ মেজররা ফিল্ডে যুদ্ধের নেতৃত্ব দেয়, ব্রিগেডিয়াররা যুদ্ধের পরিচালনা করে। আর কর্নেলরা কি করে জানেন? মেজর ফিল্ডের যুদ্ধের সাথে নেগোসিয়েট করে, আবার একাডেমিক অফিসিয়াল যারা যুদ্ধ পরিচালনা করে, ব্রিগেডিয়ার থেকে উপরের দিকে যারা, তারাই সাধারণত অফিসে বসে যুদ্ধ পরিচালনা করে, পরিকল্পনা প্রণয়ন করে, স্পট সিলেকশন করে ব্রিগেডিয়াররা। আর মেজররা একদম ফিল্ডে থাকে। এই 2টা পজিশনের মাঝখানে কর্নেলরা থাকে। এই কারণে দেখবেন 2য় বিশ্বযুদ্ধে যাদের বিচার হচ্ছে যুদ্ধাপরাধের দায়ে, অথবা যারা বীরত্বের জন্য বাহবা পাচ্ছে, ম্যাক্সিমামই দেখবেন আপনি কর্নেল। কারণ কি, কর্নেলের কৃতিত্বটা যেমন ফিল্ডের যুদ্ধ করা মেজর সৈনিকরা জানে, একইভাবে ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্টরা জানে। 2 দিকে এসে, মানে ওয়ার ডিপ্লোমেসি যাকে বলে, ইন্টারনাল ডিপ্লোমেসি যাকে বলে, 2 দিকেই সে মানে দক্ষতা প্রদর্শন করতে হয়, নির্দেশটা নিতে হয়, আবার ফিল্ডের উপর উপযোগী করে সেই আদেশটা প্রণয়ন করতে হয়। ব্রিগেডিয়ার কিন্তু ফিল্ড দেখে না, কর্নেল ফিল্ড দেখে। তো এই কারণে কর্নেলদের নিয়ে আলোচনাটা বেশি হয়, ঠিক আছে? কর্নেল হয়ে গেলে তারা সাধারণত জেনারেল হয়ে যায়, আর নইলে মেজর থেকেই চলে যায়। এই যে রেদওয়ানেরা এত মানুষ মেরেছে, এখন যে কাঁদছে, একজন জেনারেলের কান্না কেমন হতে পারে? সেটা কি অভিনয় হতে পারে? তাদের কি লজ্জা থাকতে পারে? ও আকারও কাঁদবে এক সময়, অসম্ভব, এ থেকে মুক্তি নেই। এই যে একজন ওয়াকার, একজন রেদওয়ানের সেনাবাহিনী ঢুকার পর থেকে একটা টাকাও তারা তাদের পরিবার থেকে নেয়নি। সব আমাদের টাকা, তার স্ত্রীর ভরণ পোষণ, তার মা বাপের ভরণ পোষণ, বাচ্চা কাচ্চার ভরণ পোষণ, স্ত্রীর লিপস্টিক, শাড়ি, ভাই বোনের সব কিছু তারা এই দেশের মানুষের টাকা থেকে নেয়। ওয়াকাররা কি সেটা হালাল করে নিতে পেরেছে? প্রশ্নের উত্তর তো ভবিষ্যৎ দিবে। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুক। আসসালামু আলাইকুম।